ত্বং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী। ভারত জননীকে এই রূপে দর্শন করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার বন্দে মাতরম নিয়ে করবে না তা আর কে করবে? যে মন্ত্র গোটা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামের দীক্ষায় দীক্ষিত করেছিল, সেই মন্ত্রের উদযাপন, ১০০ উদযাপন আমরা করবই। ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহরাও স্বীকার করে নিল তাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন, তাদের জোর করে ধর্মান্তরণ হয়েছিল মোগল আমলে। প্রথম কথা হচ্ছে, মাইকে আজান ১ নম্বর বন্ধ হয়নি, ভলিউম কন্ট্রোলের মধ্যে করতে বলা হয়েছে, এবং যারা বেশি জোরে ভলিউম কন্ট্রোল মানবে না, সেটা মন্দির হোক বা মসজিদ, সব জায়গার থেকেই মাইক খুলে নেবার কথা বলা হয়েছে। ইকোস্পেসের পেছনে যে অত বড় বাংলাদেশি বস্তিটা, আব্দুল বলে যে ছেলেটা তৃণমূলের যুব নেতা, যে দিনের পর দিন এই জালি আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশিগুলোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা দিনের পর দিন বলেছি। দেবরাজ কি এগুলো জানতো না? অদিতি মুন্সি কি এগুলো জানতেন না? জানতেন তো, নাকের ডগাতেই তো হয়েছে। সে পিএম এর আদর্শ ছিল লুটকে লাও বাটকে খাও। বিমান বোসের অ্যাকাউন্টে যে টাকাটা পাওয়ার ঘটনাটা ধামাচাপা পড়ে গেল, সংবাদ মাধ্যমেই তো বেরিয়েছিল। তৃণমূল আনঅর্গানাইজড চোর, সিপিএম অর্গানাইজড চোর। তো রক্ষা কবচটা পাচ্ছে, কোর্ট দিচ্ছে, সেখানে আমরা কোনো কথা বলতে পারি। কোর্ট, আইন, বিচার ব্যবস্থা কাকে রক্ষা কবচ দেবে না দেবে সেটা কোর্টের ব্যাপার। এটা জজ সাহেব বলতে পারবেন, মহামান্য হাইকোর্ট বলতে পারবেন। নাহলে একটা সাধারণ এমপি যার ওই 4 আনা 5 আনা রোজগার নেই, তার এই বিলাসবহুল জীবনযাপন এবং জীবনযাত্রাটা এটা অবাস্তব। মুখ্যমন্ত্রী 12টা 12:30 আগে নবান্নর থেকে বেরোতে পারছেন না। অর্থমন্ত্রী 12টা 12:30 1টা অবধি বসে বসে ফাইল দেখছেন, নিজের বাড়িতে ফিরে এসে পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াচ্ছেন। 8.5 লক্ষ কোটি টাকা এই সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার চলছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি, এই উপলক্ষে আমরা গতকালই খবর পেয়েছি যে লালকেল্লায় একটি স্পেশালভাবে উদযাপন করা হবে। এইদিকে বন্দে মাতরম নিয়েও একটি বিতর্ক তৈরি হচ্ছে যে মাদ্রাসায় কেন বন্দে মাতরম পাঠ করা হবে, বিশেষ করে ওই বিশেষ যে পংক্তিটা রয়েছে, যেটা একটা বিশেষ সম্প্রদায়ের কথা বলে, মানে আমাদের হিন্দু ধর্মের কথা বলে। এটা নিয়ে একটা মাদ্রাসায় একটা বিতর্ক তৈরি হচ্ছে, এবং 150তম বছর, দুটো বিষয় নিয়ে যদি একটু কথা বলে নাও দাদা। প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার বন্দে মাতরম নিয়ে করবে না তা আর কে করবে? যে মন্ত্র গোটা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামের দীক্ষায় দীক্ষিত করেছিল, সেই মন্ত্রের উদযাপন, ১০০ উদযাপন আমরা করবই। আমরা তো বন্দে মাতরমকে খণ্ডিত করতে চাইনি। 1937-এ বঙ্গভূমির থেকে বন্দে মাতরম খণ্ডিত হয়ে গেছিল। আর যারা বলছে তারা কি ঋষি অরবিন্দের থেকে বড় কেউ বলছে কি? যদি ঋষি অরবিন্দের থেকেও বড় স্ট্যাচারের কেউ এই কথাগুলি বলে থাকেন, তাহলে একটা মেনে নেওয়া যায়। যেখানে ঋষি অরবিন্দ প্রশ্ন করেছিলেন যে আজকে বন্দে মাতরম, ঋষি অরবিন্দের বক্তব্য আছে, আজকে যারা বন্দে মাতরম যে কাটতে চাইছে, আগামী দিনে ভারতবর্ষে হিন্দুরা স্বতন্ত্রভাবে নিজেদের রীতিনীতি পালন করতে পারবে তো? তখন হিন্দুদের রীতিনীতি কাটতে চাইবে, তখন কি হবে? ত্বং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী। ভারত জননীকে এই রূপে দর্শন করা হচ্ছে। আর যারা বলছেন যে কোনো বিশেষ সম্প্রদায়ের লোকেরা বলছেন, না হিন্দু পদবীধারী গরুর মাংস খাওয়া কিছু ফেক ভারতীয় বিদেশি কোম্পানির কোনো চাকর বলছেন কিনা সেটা আমাদের জানা নেই। যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ বলে থাকেন, তাহলে তাদেরকে বলুন তাদের 23 পূর্বপুরুষের নামের তালিকা নিয়ে বলতে, যে তারা কোন বাবর আকবরের নাতি, কোন আরব থেকে এসেছেন, কোন তুর্কি থেকে এসেছেন, কোন সেন্ট্রাল এশিয়া থেকে এসেছেন। যারা বলছেন তাদের নিজেদের পূর্বপুরুষরাও হিন্দুই ছিলেন।
মোহাম্মদ আলী জিন্না, শেখ আবদুল্লাহ স্বীকার করে নিল, মাফ করবেন, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহরাও স্বীকার করে নিল তাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন, তাদের জোর করে ধর্মান্তরণ হয়েছিল মোগল আমলে। তারা যদি এটা স্বীকার করে নিতে পারে, আর ওই বন্দে মাতরম অনুশীলন সমিতির সদস্যরা যারা বন্দে মাতরমের চাবুক খেয়ে বেরিয়ে এসে কমিউনিস্ট হয়েছিল, সরোজ মিত্রের মতন, সরোজ মুখার্জির মতন লোকেরা দিয়ে পাল্টি খেয়ে বন্দে মাতরমকে গালাগালি দিয়েছিল, আমার তাদের কথা ধর্তব্যের মধ্যে আনছে না। যদি ওই পার্টির লোকেরা বলে থাকে তোরা সব কিছুই ভারত বিরোধী, এই ব্রাঞ্চ অফিস, রাশিয়ার চায়নার ব্রাঞ্চ অফিসকে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, ভারতবর্ষের কারোরই মাথা ব্যথা নেই। দাদা, এদিকে সিদ্দিকুল্লাহ সাহেব গতকাল একটি মিছিল করেছেন, মিছিলের পারমিশনও পাচ্ছিলেন না, পরবর্তীকালে পেয়েছেন। বিষয় হচ্ছে সেন্সাস এবং হচ্ছে মাইকের আজান কেন মাইকে বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়টা নিয়েও একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে মাইকে আজান 1 নম্বর বন্ধ হয়নি, ভলিউম কন্ট্রোলের মধ্যে করতে বলা হয়েছে, এবং যারা বেশি জোরে ভলিউম কন্ট্রোল মানবে না, সেটা মন্দির হোক বা মসজিদ, সব জায়গা থেকেই মাইক খুলে নেবার কথা বলা হয়েছে। আর এর পরেও দ্বিতীয় কথা হচ্ছে মাইকে আজান দেওয়া হবে বলে, শরিয়া ল পালন করবে বলে ভারতবর্ষের 23% জনসংখ্যা 26% জমি নিয়ে আলাদা হওয়ার দাবি জানায়, এবং 26% জমি নিয়ে আলাদা হয়েও যায়। আর মসজিদে মাইক লাগাবে বলে, আজান দেবে বলে, মাইকে আজান দেওয়া হবে বলেই, শরিয়া মানা হবে বলেই তো আলাদা হয়ে গেছে। তো যদি পালন করতে হয় তাহলে যে জায়গাটাকে নিয়ে আলাদা হয়ে গেছে সেখানে করুক, কোনো অসুবিধা নেই। দাদা, এদিকে দেবরাজ প্রসঙ্গ একটু আসতে চাই। আমরা ইডির মারফত জানতে পারছি যে প্রায় 100 কোটি 30টি সম্পত্তি, টোটাল 1200 কোটি টাকার সম্পত্তি, এবং ওনারা আত্মীয়দেরও একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। এত দুর্নীতি, মানে ব্লাড প্লাজমা থেকে শুরু করে সেবাশ্রম, চিকিৎসা থেকে শুরু করে, মানে বালি, কোনো ডিপার্টমেন্টই বাদ নেই। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে বর্তমান সরকার কতটা দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে পারে? দেখুন, আমরা বারবার বলে গেছি এই কথা দেবরাজের সম্বন্ধে, আজকে তথ্যগুলো সামনে আসছে। আমি ওনার স্ত্রী যে জেলে চলে যাব, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, পেছনে চুরি করি, এই যে অ্যাটিটিউডটা ছিল, এই জবাবগুলো ওনার স্ত্রীর দেওয়া উচিত, যাকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির মেয়েকে গান শেখাতেই পাঠিয়ে বউয়ের জন্য টিকিট আদায় করা, নিজের তৃণমূলের বড় নেতা হয়ে যাওয়া, এসব চোর চিটিংবাজদের দল তো জানাই কথা। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে গেছিল, তৃণমূল থেকে টিকিট পায়নি, তাই জন্য কংগ্রেসে গিয়ে কংগ্রেস থেকে টিকিট নিয়ে, কংগ্রেসের টিকিটে জিতে, কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে টাকা কামানোর জন্য তৃণমূলে গিয়েছিল। দেবরাজের ইতিহাস সবাই জানে। তাহলে দেবরাজ এই কাজটা করবে, দেবরাজ কি কি করেছে, ওই চত্বরে, নিউ টাউন ওই চত্বরেই তো থাকতো একদমই। তো ইকো স্পেসের পেছনে যে অত বড় বাংলাদেশি বস্তিটা, আব্দুল বলে যে ছেলেটা তৃণমূলের যুব নেতা, যে দিনের পর দিন এই জালি আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশিগুলোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা দিনের পর দিন বলেছি। দেবরাজ কি এগুলো জানতো না? অদিতি মুন্সি কি এগুলো জানতেন না? জানতেন তো, নাকের ডগাতেই তো হয়েছে। রাজনীতিটা যখন কারুর করে খাওয়ার জায়গা হয়ে যায় তখন সেখানে সমস্যা হয়। আর বিজেপি পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত সরকার কতটা করতে পারবে সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। পার্টির 22 জনকে সাসপেন্ড করা হয়েছে, 250 জনকে শোকজ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হওয়ার পরে এরকম কোনো ঘটনা কখনো দেখেছেন? না। বামেদের সময় কখনো দেখেছেন এরকম কোনো ঘটনা ঘটতে? না। তো বামেদের যে LCDC গুলো চলতো, লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, একটা লোকও কোনো রোজগার, ব্যবসা, চাকরি কিছু করতো না। তাহলে তাদের সংসারটা চলতো কিভাবে? তারা খেতোটা কি? হরিমটর আর হাওয়া খেতো, আর CPM এর লোকেরা বেঁচে থাকতো না। বউকে একটা লাইব্রেরি চাকরিতে ঢুকিয়ে দিয়েছে, সেই মাইনেটা সংসারটা চলতে পারে। কিন্তু বাড়িতে ওই 80-90 এর দশকে কালার টিভি,
গিজার, ভিসিআর, ওয়াশিং মেশিন, এগুলো আসতো কোন টাকা দিয়ে? মনে রাখতে হবে 80-90 এর দশকে এগুলো কিন্তু লাক্সারি আইটেমস ছিল, বিলাসিতা ছিল, সবার বাড়িতে থাকতো না। মোটা টাকা রোজগার করতো যারা, তাদেরই ক্ষমতা ছিল তখনকার দিনে কালার টিভি কেনার, বাথরুমে গিজার লাগানো, ওয়াশিং মেশিন, সেমি অটোমেটিক, দুটো খাবে ভাগ করা ওয়াশিং মেশিন, কাঁচের পাল্লা দেওয়া এসি, ফ্রিজ, অলউইনের ফ্রিজ, এগুলো কেনার ক্ষমতা হতো না। তো সিপিএম এর লোকেরা কিন্তু কিভাবে এলসিডিসি করে। সিপিএম এর আদর্শ ছিল লুটকে লাও বাটকে খাও। এই যে আপনি সিপিএম এর কথা বলছেন, তারা বারবার বলে যে তথ্য কই, প্রমাণ কই, এই কথা বলেন যে তাদের এগেনস্টে তো কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় না। আরে তথ্য প্রমাণ পাওয়া যায় না, যারা ইলেকশন এফিডেভিটে শূন্য রোজগার দেখিয়ে 22 লাখ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়ায় আর 30 লাখ টাকা বিয়ে করতে খরচা করে, এটা দেখেই তো প্রশ্নটা জাগে না। তথ্য তো আপনি প্রমাণ করুন তাহলে পরে মশাই। আপনারা যে দেশে বিদেশে বেড়াতে যাচ্ছেন, চারানার রোজগার নেই, ব্যবসা নেই, টাকাটা আসছে কোথা থেকে? তথ্য প্রমাণ তো কেরালাতে তো পাওয়া গেছে 80টা আনডিসক্লোজড কমিউনিস্ট পার্টির অ্যাকাউন্ট, যার উত্তর বৃন্দা কারার দিতে পারেননি, অস্বীকারও করতে পারেননি। এই যে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই যে সমস্ত উল্টোপাল্টা টাকাগুলো আসে, আর তথ্য প্রমাণ তো মিত্রকিন আর্কাইভসের মধ্যে লেখা আছে কোথা থেকে কারা টাকা পাঠাতো। বিমান বোসের অ্যাকাউন্টে যে টাকাটা পাওয়ার ঘটনাটা ধামাচাপা পড়ে গেল, সংবাদ মাধ্যমেই তো বেরিয়েছিল। তারপরে তো ফিশ ফ্রাই আর কফি সেটিং হয়ে গেল। হ্যাঁ, তো তথ্য প্রমাণ কই, আর কোথা থেকে কোন তথ্য প্রমাণ? তথ্য প্রমাণ চাই আপনারা মানহানির মামলা করলেন না কেন সৈফুদ্দিনের নামে? যে এপিডিআর এর কি সব পার্টি ওদের ভেঙে বেরিয়ে গেছিল, সমীর পুতুতুন্ডু কারা সব ছিলেন, তারা আপনাদের ওপর যে অভিযোগটা লাগিয়েছিল, কার বউ কন্ডম চুরি করেছে, কোন মন্ত্রীর বউ কেলেঙ্কারিতে যুক্ত, কার বউ চাকরি পেয়েছে চিরকুটে লিখে, বিভিন্ন কমরেডদের ভারতীয় কমিউনিস্ট পার্টির লেটার এদের চিরকুট লেখা, পরবর্তীকালে তৃণমূলের এমএলএ হলো, সেসব চিরকুটও তো আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। আপনারা এগুলোর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিলেন না কেন? চন্দন বসুর এত বিরাট সম্পত্তি, চন্দন বসুর বাবা কি করতেন, কোন জমিদার বাড়ির ছিলেন, কত সম্পত্তি ছিল যে চন্দন বসু এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন? প্রশ্ন থাকবে না? একদম। তথ্য প্রমাণ কই? মামলা মোকদ্দমাগুলো হয়নি, এত বছর পরে মামলা মোকদ্দমা করেও তার কোনো কুলকিনারা পাওয়া যাবে কিনা জানা নেই। সতী সেজে লাভ নেই, কারণ আপনাদের একজন মুখ্যমন্ত্রীর সোনা চুরির দায়ে তার পিএ অলরেডি অভিযুক্ত। চাকরি আপনারাও চুরি করেছেন। হাইকোর্টের গুঁতোয় জলপাইগুড়িতে উত্তরবঙ্গের 2009 সালে রিক্রুটমেন্ট বন্ধ, 9 টেটের রিক্রুটমেন্ট বন্ধ কেন হয়েছিল? আপনাদের বর্ধমানের ক্যাডারের ছেলের বউ শালা সব চাকরি পেল, তাই নিয়েও তো অনেক কথা উঠল। আপনারা আপনাদের প্রতিটা ক্যাডারকে কোনো না কোনো একটা চাকরির ব্যবস্থা করেছে, অর্গানাইজ চুরি করেছিলেন, তাই জন্যে সেটা তৃণমূলের মতন করে হয়নি। তৃণমূল আনঅর্গানাইজড চোর, সিপিএম অর্গানাইজড চোর। দাদা, এখন আমরা সিপিএম তৃণমূল নিয়ে আলোচনা করছি, এর মধ্যেই আমরা খবর পেয়েছি রেজিনগর পঞ্চায়েত ভোটে সিপিএম 12টি ভোটে, কংগ্রেসের 2টো ভোট পিছিয়ে ছিল এবং জিতেছে। এই বিষয়টি কিভাবে দেখছেন? রেজিনগরের দেখুন, ডেমোগ্রাফি দেখুন, তাহলে বুঝে যাওয়া যাবে। বাকি অন্য জায়গায় সিপিএম ওই ডোমজুর ওই মুর্শিদাবাদ চত্বরের বাইরে কি আর বেরোতে পারবে না সিপিএম? কদিন থাকবে? 34 বছর মানুষ দেখে নিয়েছে। মাকে ছেলে রক্তমাখা ভাত খাওয়ানো,
জ্যান্ত মানুষের মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া, বাড়িতে সাদা ধান পাঠানো, গ্রামের পর গ্রাম বিরোধী পক্ষের লোকেরা বাড়ি ছাড়া হওয়া, এগুলো কি দেখেনি লোকে? দেখেছে। দাদা, আমার শেষ প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা শুনছি, গতকাল থেকে শুনছি যে 20 থেকে 25টি লাগেজ নিয়ে উনি 3 সপ্তাহের জন্য আমেরিকা যাচ্ছেন। এত বিলাসবহুলভাবে যাত্রা, সঙ্গে ওনার আত্মীয় স্বজন, বন্ধু বা ভাইও রয়েছেন সম্ভবত, আমরা শুনছি তথ্যগুলো। দিলীপবাবুও এরকম তথ্য আমাদেরকে বললেন, শুনতে পেলাম। কি মনে হচ্ছে যে, মানে এই প্রশ্নটা আমি এই জায়গা থেকে করছি, দুটো অ্যাঙ্গেল রয়েছে। এক হচ্ছে যে উনি কি ফিরে আসবেন, কারণ এর আগেও আমরা দেখেছি যে নীরব মোদী থেকে শুরু করে আরো অনেক রকম বড় বড় নাম যারা দেশের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে তছরুপি করে পালিয়ে গেছেন, ফেরত আসেননি। সেই একটা প্রশ্ন থাকে। আর একটা প্রশ্ন থাকে বিচার ব্যবস্থার উপর। উনি যে 16টি মামলা চলছে, তার মধ্যে 3টি মামলাতে 31শে আগস্ট অব্দি উনি পেয়েছেন, রক্ষা কবচ পেয়েছেন। বারবার কেন রক্ষা কবচ পাচ্ছেন, আর কেন ওনাকে মানে ধরা হচ্ছে না বা কোনো মানে গ্রেপ্তার করা হচ্ছে না, এটা জনগণের প্রশ্ন। আর যদি উনি না ফিরে আসেন, এই দুটো রক্ষা কবচটা পাচ্ছে, কোর্ট দিচ্ছে, সেখানে আমরা কোনো কথা বলতে পারি না। কোর্ট, আইন, বিচার ব্যবস্থা কাকে রক্ষা কবচ দেবে না দেবে সেটা কোর্টের ব্যাপার। এটা জজ সাহেব বলতে পারবেন, মহামান্য হাইকোর্ট বলতে পারবে। আর রইল কথা, দেখুন কাকুর কণ্ঠস্বর মিলে গেলে গলার কণ্ঠস্বর ঢুকে চাইছে না। আর 20টা লাগেজ নিয়েই যাক আর 25টা লাগেজ নিয়ে যাক, প্রমাণ হয়ে গেলে পরে যা যা সম্পত্তি আছে, বাড়িঘরদোর আছে, সব কিছুই ক্রোপ হয়ে যাবে, কোনো কিছুই বাদে যাবে না। আর কোর্টের পারমিশন নিয়ে বাইরে যাচ্ছে, কোর্ট পারমিশন দিয়েছে তাই জন্যে বাইরে যাচ্ছে। কোর্ট পারমিশন না দিলে বাইরে যেতে পারতো না, কারণ সে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অ্যাপিল করেছিল, পরবর্তীকালে পেয়েছে, তাই জন্যে যাচ্ছে। এইটাই একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। সাধারণ জনগণ মনে করছেন যে কোর্ট তো সবটাই জানেন, আমাদের মানে সাধারণ জনগণের থেকে অনেক বেশি জানেন। তার এবং 16টা মামলা চলছে, এই অবস্থাতে কেন রায় দেওয়া হলো যে উনি বিদেশে গিয়ে যাবেন? এই প্রসঙ্গটা তৈরি কোর্ট কেন কি রায় দিচ্ছে, কোর্ট কাকে কি বলছে, কাকে যেতে দিচ্ছে, কাকে ছাড়ছে, এটার ব্যাপারে রাজনৈতিক কোনো দল মন্তব্য কখনোই রাখবে না। এটা যা সাবজুডিস ব্যাপার, বিচার ব্যবস্থার ব্যাপার, সেখানে বিচারকরাই বলতে পারবেন বা উকিলরা বলতে পারবেন যারা এই মামলা পক্ষে বিপক্ষে লড়াই করেছে। এই জায়গা থেকে দাদা প্রশ্নটা করার উদ্দেশ্য আমার ছিল যে আস্থা, মানে এই যে সাধারণ জনগণ তো অত ল অ্যান্ড অর্ডার অনেকেই বোঝেন না, বা ডিটেলস যে থাকে এত লজ রয়েছে, সেই জায়গা থেকে কতটা মানে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা যেতে পারে বলে মনে করছেন? তাহলে প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে মানুষকে মূর্খ বানিয়ে কারা রেখেছিল, বোকা বানিয়ে কারা রেখেছিল, দেশের আইন ব্যবস্থা কি আছে না আছে, তার মানে সরকারের একটা মৌরুষি পাট্টা চলেছে এত বছর ধরে। যে সরকারে থাকবে সে তার যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু সেটা তো সংবিধান কোনো সরকারকে সেটা অ্যালাউ করে না। আমরা তো স্বৈরতান্ত্রিক সরকার, ইমার্জেন্সি সরকার নয়। বিচার ব্যবস্থা গণতন্ত্রের যে 3টি স্তম্ভ আছে, এবং আপনাদের সাংবাদিকদেরকে 4র্থ স্তম্ভ বলা হয়, 3টি স্তম্ভ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তো জুডিশিয়ারি কি কাজ করবে, সেখানে তো লেজিসলেচার সেখানে ইন্টারফেয়ার করবে না। এক্সিকিউটিভ কে কন্ট্রোল তো জুডিশিয়ারি করবে না যতক্ষণ না সেখানে প্রয়োজনীয়তা পড়ছে। একদম একদম। আইন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইন আদালত অ্যালাউ করেছে সেটা আদালতই বলতে পারবে, কিন্তু পশ্চিমবঙ্গের কাছে এটা প্রমাণিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দুর্নীতি করেছে, বিরাট দুর্নীতি করেছে। নাহলে একটা সাধারণ এমপি যার ওই 4 আনা 5 আনা রোজগার নেই, তার এই বিলাসবহুল জীবনযাপন এবং জীবনযাত্রাটা এটা অবাস্তব। দাদা, শেষ প্রসঙ্গ একটাই, একটি ছোট্ট করে গুন্ডা দমন আইন, এইটা নিয়ে একটা নতুন ভাবে তর্ক তৈরি হচ্ছে। বা রাষ্ট্রপতির নাকি অনুমোদন নেই, তাই কার্যকরী হবে না। এদিকে বর্তমান সরকার বলছেন এটা মানে প্রয়োগ হচ্ছে। এইটা একটা ছোট্ট একটা কনফিউশন তৈরি হচ্ছে, এটা যদি একটু ক্লিয়ারলি বলো। যারা বলছেন যে যারা গুন্ডা দমন আইনের বিরোধিতা করছেন অনেকে, প্রশ্ন হচ্ছে গুন্ডা দমন আইনের বিরোধিতাটা কেন করছে, কারা করছে? যারা মজিদ মাস্টার, আনোয়ার খান, কাটা দিলীপ, কানকাটা কার্তিক, বাবুলাল মাস্টার,
এদেরকে দিয়ে সরকার চালিয়েছিল 34 বছর, তারা বিরোধিতা করছে না? শওকত, শাহজাহান, এদেরকে দিয়ে যারা সরকার চালালো পরবর্তীকালে, তারা বিরোধিতাটা করছে। তো যারা এদেরকে দিয়ে সরকারটা চালিয়েছে তারাই বিরোধিতাটা করবে। এবং গুন্ডা দমন যোগী রাজ্যে যেভাবে হচ্ছে এখানেও সেভাবেই হবে। আপনারা বারুইপুরে দেখে নিয়েছেন, এটা ট্রেলার ছিল, আগামী দিনে আরো দেখতে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মানুষদের উদ্দেশ্যে কি বলবেন বর্তমান সরকার যেভাবে কাজ করছে সেই প্রসঙ্গে? শুধুমাত্র 2 মাস বয়স হয়েছে, 3 মাস হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে সরকারকে অবশ্যই এতগুলো দিনের সময় দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী 12টা 12:30টার আগে নবান্নর থেকে বেরোতে পারছেন না, অর্থমন্ত্রী 12টা 12:30 1টা অবধি বসে বসে ফাইল দেখছেন, নিজের বাড়িতে ফিরে এসে পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াচ্ছেন। 8.5 লক্ষ কোটি টাকা এই সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার চলছে। 8.5 লক্ষ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে। এই চাপ সরকারের কাছে আছে, সরকারকে অবশ্যই সময় দেওয়া উচিত এটা শোধরানোর জন্য। অলরেডি বিরাট বিরাট ইনভেস্টমেন্টস আসা আরম্ভ হয়ে গেছে। ওই জ্যোতিবাবুর মতন লন্ডনে গিয়ে মৌসুরি হয়ে গেল, আর বেঙ্গল বিজনেস সামিটে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেল, আর ভুলভাল বক্তব্য আর বিরিয়ানি খাওয়ার জন্য ছুটি ছুটি দৌড়দৌড়ি। এগুলো এই সরকার কোথাও দেখতে পাচ্ছেন না। কিন্তু অলরেডি বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনস এসে জমি নেওয়া, কাজ শুরু করা, সফট লঞ্চ, হার্ড লঞ্চ করতে আরম্ভ করে দিয়েছে। এমপ্লয়মেন্ট জেনারেশনস আরম্ভ হয়েছে। সরকারকে সময় দিতে হবে কাজ করার জন্য। স্যার, দাদা একটা শেষ প্রসঙ্গ রাখছি, অনেকটা সময় দিলে তুমি। অধীর রঞ্জন চৌধুরী এসআইআর নিয়ে একটি বক্তব্য রেখেছেন। প্রায় 27 লক্ষ লোক এসআইআর অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের নাম নেই। মানে তাদের আগামী ভবিষ্যৎ কি? বারবার এই প্রশ্নটা তুলছেন যারা বিরোধী। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী তো এই বক্তব্য রেখেছিলেন যে আগামী দিনে মুর্শিদাবাদ আর মালদা ভারতবর্ষের মধ্যে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে। ওটা গ্রেটার বাংলাদেশের জন্য দাবি করতে পারে। এটা অধীর রঞ্জন চৌধুরীর অন ক্যামেরা অন টেলিভিশন বক্তব্য। তো তাহলে পরে বোঝা যাবে অধীরবাবু কি বলতে চেয়েছেন, কেন বলতে চেয়েছেন, সেটা কারোর বুঝতে বাকি নেই একদম। এবার এসআইআরে যারা বাদ গিয়েছে তারা ভারতবর্ষের নাগরিক কিনা, তাদের ভোটাধিকার আছে কিনা, ইলেকশন কমিশনের কাছে তথ্য প্রমাণ দেবে। তথ্য প্রমাণ দিলে পরে নাম উঠে যাবে। এসআইআর কি? এসআইআর খুব সহজ স্পষ্ট কথায় 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম আছে, হ্যাঁ অথবা না। আপনার নাম আছে, লেখা চুকে গেছে। আপনার নাম নেই, খুব স্বাভাবিক, আপনার 18 বছর বয়স হয়নি, আপনি ভোটার তালিকায় নাম তোলেননি, তাই জন্য ছিল না 2002-তে। আপনার ছিল না, আপনার বাবা মার ছিল। আপনার বাবা মার ছিল না কোনো কারণে, আপনার ঠাকুরদা ঠাকুমার ছিল। এটাও যদি না থাকে তাহলে আপনি এলেন কোথা থেকে? এসআইআর এর ফর্মুলা ইজ ভেরি শর্ট অ্যান্ড সিম্পল। এটা নিয়ে অহেতুক জলগোলা করে লাভ নেই। আপনার ঠাকুরদা ঠাকুমারও যদি নাম না থাকে 2002 সালের ভোটার তালিকায়, তাহলে আপনি ভারতবর্ষের লোক নন। তাহলে আপনাকে ন্যাশনালাইজেশনের প্রসেস দেখাতে হবে। অবশ্যই। আপনি যদি হিন্দু হয়ে ওপার বাংলা থেকে এসে থাকেন তাহলে আপনাকে সিএ ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আপনি যদি হিন্দুও না হয়ে থাকেন তাহলে আপনি কেন এসেছেন এখানে? বেড়াতে চলে এসেছি মামার বাড়ির আবদার বললে তো আর ধর্মশালা তো নয় না। একদম। তো এই 27 লক্ষ মানুষ কোন পর্যায়ে পড়ে সেটা কোর্ট বিচার করে দেখবে। কোর্ট বিচার করে দেখে যেটা পাবে সেই মতো অ্যাকশন নেবে।